গোসল করতে, তোয়ালে আর কাপড় হ্যাঙ্গারে রেখে মধ্যরাতে বাথরুমের আয়নার সামনে দাঁড়ালো সে। আয়নার দিকে তাকাতেই মনে হলো পেছন থেকে কালো চুলে ঢাকা একটা মেয়ের অবয়ব এক মুহূর্তের জন্য তার কাঁধে এপাশ থেকে ওপাশে চলে গিয়েই চোখ দুটো চুলের ভেতর থেকে উকি দিয়ে মিলিয়ে গেল। ভয়ে কয়েক পা ছিটকে পেছনে চলে আসলো রিপন। এক ঝলকে সে দেখেছিল মেয়েটার চোখে অদ্ভুত এক দৃষ্টি। ভয় তার হাত পা কাজ করা বন্ধ করে দিল। এই মাঝ রাতেও বাথরুমের মাঝে ভয়ে ঘেমে যাচ্ছিল সে। নিজের মনের মাঝে শেষ সাহসটুকু নিয়ে বাথরুমে থাকা বেসিনের দিকে এগিয়ে যায় রিপন। ট্যাপটা চালু করে দেয় চোখ মুখে পানি দেওয়ার জন্য। ট্যাপ চালু করে তার নিচে হাত দিতেই তার হাতে পড়তে থাকলো পানির বদলে টাটকা রক্ত। সাথে সাথেই বাথরুমে থাকা বাল্বটা কয়েকবার জ্বলে একদম নিভে গেল। রিপন এক দৌড়ে বের হয়ে আসলো বাথরুম থেকে। তার রুমে আসতেই রুমের লাইটটা ভেঙে পড়লো ফ্লোরে। সাথে সাথেই নিকষ কালো অন্ধকারে ভরে গেল ঘরটা। সে পা টিপে টিপে রান্নাঘরে গিয়ে সুইচ দিল, কিন্তু বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না। রান্নাঘর হাতড়ে সে খুঁজে পেল লাইটার। সেটাই হাতে নিয়ে জ্বালিয়ে রুমে আসলো। বারবার নিভে যাচ্ছে লাইটার। সে আবার জ্বালাচ্ছে। লাইটারের কাঁপা কাঁপা আবছা আলোতে সে দেখল তার বিছানার উপরে উপুড় হয়ে সাদা কাপড়ে জড়ানো একটা ছায়া মূর্তি। এবার সাহস করে সামনে এগিয়ে যেতেই সেই অবয়ব দ্রুত উঠে তার দিকে এগিয়ে এসে আবার মিলিয়ে গেল। রিপন এক লাফে উঠে গেল বিছানায়। সাথে থাকা লাইটারটা দপ করে নিভে গেল। বিছানার পাশে থাকা জানলার পর্দা সরিয়ে দিল সে। নিচের রাস্তায় থাকা সোডিয়ামের একটা হালকা আলো এসে পড়েছে তার রুমে। শরীর আর নিতে পারছে না। ক্লান্তি আর ভয়ে শরীর ছেড়ে দিল বিছানার উপরে। এক মুহূর্ত সব চুপ। তারপর হঠাৎ কিছু একটা তার পা টেনে ধরে এক টানে ফেলে দিল বিছানা থেকে। নিচে পড়েই সে হালকা আলোয় দেখল খাটের নিচে কিছু একটা। সে উঠে একটা চিৎকার দিয়ে ভয়ে দৌড় দিল রুমের দরজার দিকে। অন্ধকারে হাতড়ে মেইন দরজা দিয়ে যেন এক মুহূর্তে সে ছিটকে বের হয়ে আসলো বাইরে। সাথে সাথে সব কিছু নিস্তব্ধ, যেন একটু আগে কিছুই ঘটেনি। সে কি করবে ভেবে পাচ্ছিল না। পাশে থাকা ফ্ল্যাটের লোকজনের সাথে তার তেমন পরিচয়ও নেই। তাদের ডেকে তুলবে সেটাও হবে না। একবার ভাবলো নিচে দারোয়ানের রুমে যাবে, কিন্তু আবার পরেই ভাবলো এত রাতে তাকে ডেকে তুলেই বা কি বলবে সে। কোনো উপায় না পেয়ে অবশেষে ভেবে চিনতে সিঁড়িতেই বসে পড়ল। এভাবে কত সময় বসেছিল তার জানা নেই। হঠাৎ তার কানে ভেসে আসলো ফজরের আজান। একটু বসে থেকে সে আস্তে আস্তে দরজাটা খুলে রুমের দিকে এগিয়ে গেল। সবকিছু স্বাভাবিক, আর বাসাতে ইলেকট্রিসিটিও আছে। রান্নাঘরে থাকা বাল্বটা তখন মিটমিট করে চলছে। সে ডাইনিং রুমে থাকা লাইটটাও জ্বালিয়ে দিল। তারপরে সেই আলোতে অনেক সাবধানে তার বেডরুমে উঁকি দিল। না, সবকিছু স্বাভাবিক। শুধু মেঝেতে পড়ে আছে লাইটারটা, আর একটু দূরে পড়ে আছে তার ফোন। মোবাইলটা হাতে নিল সে। বেশ ভালো করে খুঁজে দেখল রুমের চারপাশ। না, কোথাও কোনো সমস্যা নেই, সব স্বাভাবিক। বাকি রাত তার আর ঘুম এলো না। সকাল পর্যন্ত বিছানায় শুয়ে ফোন চেপেই সময় কাটিয়ে দিল। সকালে উঠে আবার চলে গেল বাথরুমে। হ্যাঙ্গারে এখনো তার রাখা সেই তোয়ালে কাপড় আগের মতোই আছে। সাহস করে ট্যাপের পানি ছেড়ে দিল সে। না, সব ঠিক, কোনো সমস্যা নেই। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেল রিপন। সোজা চলে গেল বন্ধুর হলে। ছুটির দিনে কোনো কল ছাড়া রিপন এভাবে তার বন্ধুর হলে যাওয়ায় তার বন্ধু বেশ অবাক হয়ে গেল। আর তাকিয়ে দেখল রিপনের চোখে মুখে একটা ক্লান্তির ছাপ। বন্ধু তার কাছে সব কারণ জানতে চাইল। রিপন বলল কাল রাতে তার সাথে কি ঘটেছে। শুনে বন্ধু বেশ চিন্তিত হয়ে পড়ল আর বলল, নতুন বাসা, একা থাকিস, তারপরে অফিসে সারাদিনের কাজের চাপ, হয়তো ক্লান্তিতে মনের ভেতরে একটা ভয় বাসা বেঁধেছে। তারা ঠিক করল রিপনের বন্ধু আজ রাতে রিপনের সাথে তার নতুন বাসায় থাকবে। আসলে তেমন কোনো গুরুতর সমস্যা আছে কিনা সেটা দেখার জন্যই এই সিদ্ধান্ত। রিপন পরের বিকেলটা তার বন্ধুর হলেই ঘুমিয়ে কাটিয়ে দিল। সন্ধে হলে রিপনের বন্ধু সহ আরো 2 জন রিপনের বাসায় গেল হল থেকে। সেদিন রাতে তার রুমের জন্য একটা নতুন লাইট কেনা হলো। রাতের খাওয়া বাইরে খেয়ে তারা বাসায় উঠল। অনেক দিন পরে সবাই মিলে একসাথে হওয়াতে কার্ড খেলতে বসলো তারা। এভাবে হালকা খাওয়া দাওয়া কার্ড